বঙ্কিমচন্দ্রের ঐতিহাসিক উপন্যাস কপালকুণ্ডলার প্রথম অধ্যায় আমরা পাঠ করে শোনাচ্ছি। তৃতীয় পর্ব, বিজনে। মাথায় কাঠের বোঝা নিয়ে নদী তীরে ফিরতেই ধক করে উঠল নবকুমারের বুকে। নৌকা নেই। ভয়ে হাত পা হিম হয়ে আসতে চাইল ওকে রেখেই চলে গেছে অন্যরা। পাথরের মতো মূর্তির মতো দাঁড়িয়ে রইল নবকুমার নির্জন সমুদ্র সৈকতে। ধীরে ধীরে সাহস ফিরে এলো ওর। ঠান্ডা মাথায় ভেবে দেখল পরিস্থিতি। সঙ্গীরা যে ওকে একেবারে ছেড়ে চলে গেছে তা মনে হলো না। জোয়ারের সৈকতে ডুবে যাওয়া নৌকা বাঁচানোর জন্যে আশেপাশে কোথাও গিয়ে নৌকা ভিড়িয়েছে হয়তো। কিছুক্ষণের ভেতরে ফিরে আসবে আবার, এই ভেবে অপেক্ষা করতে লাগলো। কিন্তু নৌকা এলো না, আরোহীদের কেউ এলো না। আরও কিছুক্ষণ কেটে গেল এভাবে। খিদেই প্রাণ অষ্টাগত নবকুমারের। আর বসে থাকা যায় না। নৌকার খোঁজে নদীর পার ধরে হাঁটতে শুরু করলো। বেশ কিছু দূর যাওয়ার পরও যখন নৌকার কোনো খোঁজ পাওয়া গেল না, তখন ফিরে এলো আগের জায়গায়। আস্তে আস্তে ভাবছিল হয়তো ফিরে গিয়ে দেখবে ওর জন্য অপেক্ষা করছে নৌকো। কিন্তু হায়, শূন্য সৈকত পড়ে আছে নির্জন। হতাশ হলো না নবকুমার। ভাবল জোয়ারের স্রোতে বোধহয় অনেক দূর ভেসে গেছে নৌকা। এখন প্রতিকূল স্রোতে ফিরে আসতে দেরি হচ্ছে। পরিস্থিতি অনুকূল হলেই এসে পড়বে ওরা। জোয়ার শেষ হলো, ফিরল না নৌকা। এখন নবকুমার ভাবছে জোয়ারের স্রোত বোধহয় প্রবল ছিল, তাই ফিরতে পারেনি সঙ্গীরা। এখন ভাটায় নিশ্চয়ই ফিরবে ওরা। কিন্তু ভাটা লাগার পরেও অনেকক্ষণ পার হয়ে গেল। ধীরে ধীরে বেলা পড়ে এলো। বিকেল গড়িয়ে সন্ধ্যা হলো। সূর্য ডুবে গেল এক সময়। আসার হলে এতক্ষণে ফিরে আসতো নৌকা। কঠিন সত্যটার মুখোমুখি হলো এবার নবকুমার। হয় জোয়ারের সময় ডুবে গেছে নৌকা, নয়তো এই বিজন জায়গায় ওকে চিরদিনের জন্য ছেড়ে চলে গেছে সঙ্গীরা। নিজে নিজে ঠোঁট কামড়ানো ছাড়া আর কিছু করার নেই ওর। আশেপাশে এমন কোনো জায়গা নেই যেখানে আশ্রয় পাওয়া যেতে পারে। খাবার নেই, পানি নেই, নদীর জল নোনা। খাবার কথা ভাবাও যায় না। এদিকে খিদে পিপাসায় অস্থির হয়ে উঠেছে ও। এমন কোনো কাপড় নেই সাথে যা এই প্রচণ্ড শীতের হাত থেকে ওকে বাঁচাতে পারে। শীতবস্ত্র যা ছিল সব নৌকায় রয়ে গেছে। রাতে ভাল্লুকের উৎপাতের সম্ভাবনা রয়েছে, অর্থাৎ তার বাঁচার আশা নেই বললেই চলে। কিন্তু অত সহজেই হাল ছাড়বার পারত নয় নবকুমার। মরলেও শেষ পর্যন্ত বাঁচার চেষ্টা করবে, তবেই মরবে সে। সৈকত ছেড়ে পাড়ের ওপর উঠল ও। মোটামুটি একটা আশ্রয়ের সন্ধানে ঘুরে বেড়াতে লাগলো এদিক ওদিক। একসময় পুরোপুরি অন্ধকার হয়ে এলো চারপাশ। একটা একটা করে তারা ফুটে উঠতে লাগলো আকাশে। একটা না সমুদ্রের গর্জন ছাড়া নিথর নীরব চারদিক। মাঝে মাঝে দু একটা বন্য পশুর ডাক শোনা যাচ্ছে। এখনো ঘুরে বেড়াচ্ছে নবকুমার। কি করবে কিছু বুঝতে পারছে না ও। চলতে চলতে যে কোনো মুহূর্তে হিংস্র পশুর মুখোমুখি হয়ে যাওয়ার সম্ভাবনা। এক জায়গায় বসে থাকলেও সেই আশঙ্কা। ঘুরতে ঘুরতে একসময় ক্লান্ত হয়ে পড়ল নবকুমার। সারাদিন কিছু খায়নি সে। কারণে অকারণে বেশি অবসন্ন রাখছে তার।
নদী তীরে বিশাল এক বালিয়াড়ির পাশে হেলান দিয়ে বসল। কিছুক্ষণের ভেতর তলিয়ে গেল ঘুমের অতলে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ঐতিহাসিক উপন্যাস কপালকুণ্ডলার প্রথম অধ্যায়ের আজ ৪র্থ পর্ব, স্তূপ শিখরে। যখন নবকুমারের ঘুম ভাঙল তখন গভীর রাত। এখনো বাঘের পেটে যায়নি সে। এই দেখে আশ্চর্য হল সে। ভয়ে ভয়ে একবার চারপাশে তাকিয়ে দেখল বাঘ আসছে কিনা, কিন্তু না, বাঘ নয়। অনেক দূরে অস্পষ্ট একটা আলোর রেখা চোখে পড়ল। ভুল দেখল নাকি? দু হাতে চোখ ডলে আবার তাকালো ভালো করে। না, ভুল দেখেনি ও। আলোর আকার এক উজ্জ্বলতা ক্রমশ বাড়ছে। কেউ অগ্নিকুণ্ড জ্বালিয়েছে বোধহয়। নতুন আশার সঞ্চার হলো নবকুমারের মনে। এখন দাবানলের সময় নয়, তাহলে মানুষ না থাকলে এই আলো এলো কোত্থেকে? হাঁটতে শুরু করলো সে আলো লক্ষ্য করে। একবার ভাবলো ভৌতিক আলো নয় তো, হতেও পারে। কিন্তু ভয় পেয়ে হাত পা গুটিয়ে বসে থাকলে কবে কোথায় মানুষ বিপদের থেকে উদ্ধার পেয়েছে। দৃঢ় পায়ে এগিয়ে গেল নবকুমার। গাছ, লতা, বালিয়াড়ি পদে পদে তার গতিরোধ করছে, কিন্তু সব বাধা পায়ে দোলে পৌঁছে গেল ও আলোর উৎসের কাছে। নবকুমার দেখল অনেক উঁচু একটা বালিয়াড়ির চূড়ায় আগুন জ্বলছে। তার সামনে বসে আছে ভীষণ চেহারার এক লোক। আগুনের আভায় আকাশের গায়ে আঁকা আগুন বরণ ছবির মতো দেখাচ্ছে তাকে। সিদ্ধান্ত নিয়ে ফেলল নবকুমার লোকটার কাছে যাবে। দুরু দুরু বুকে উঠতে শুরু করলো তার বালির স্তূপ বেয়ে। চূড়ায় পৌঁছে লোকটার সামনে গিয়ে যা দেখল তাতে গায়ের লোম খাড়া হয়ে উঠল ওর। চোখ বুজে ধ্যান করছে লোকটা। দেখতে পায়নি নবকুমারকে। পায়ের শব্দ শুনে ওর উপস্থিত টের পেয়েছে কিনা বোঝাও উপায়ও নেই তার। লোকটার বয়স প্রায় 50। গায়ে কোনো কাপড় আছে কিনা বোঝা যাচ্ছে না, তবে কোমর থেকে হাঁটু পর্যন্ত বাঘের চামড়ায় আবৃত। গলায় রুদ্রাক্ষের মালা, আয়তকার মুখটার ঘন কালো দাড়ি, মাথায় জট। সামনে কাঠ জেলে অগ্নিকুণ্ড তৈরি করা হয়েছে। উৎকট দুর্গন্ধে ভারী হয়ে আছে জায়গাটার বাতাস। দুর্গন্ধের কারণ কি এতক্ষণ বুঝতে পারেনি নবকুমার। লোকটার আসনের দিকে তাকাতে স্পষ্ট হয়ে গেল। শিরশির করে ঠান্ডা একটা স্রোত নেমে এলো তার সিদ্ধারা বেয়ে। গলাকাটা একটা গলিত শবের ওপর বসে আছে জটাধারী। সামনে একটা মাথার খুলি, লাল রঙের তরল পদার্থ তাতে। চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে হাড়গোড়। এমনকি জটাধারীর গলায় রুদ্রাক্ষের মালাও, ছোট ছোট হাড়ের টুকরো। মন্ত্রমুগ্ধের মতো দাঁড়িয়ে রইল নবকুমার। আর একটু এগোবে না চলে যাবে ঠিক করতে পারল না নবকুমার। কাপালিকদের কথা শোনা ছিল ওর। এ লোক কাপালিক না হয়েই যায় না। এখনো ধ্যানই ভাঙতে চোখ বুজে বসে আছে কাপালিক। নবকুমারকে দেখেছে কিনা বা ওর উপস্থিত টের পেয়েছে কিনা বোঝার উপায় নেই চেহারা দেখে। পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে আছে নবকুমার। নড়াচড়ার শক্তিরও যেন লোপ পেয়ে গেছে তার। অনেকক্ষণ পর, কতক্ষণ হবে তা জানে না নবকুমার,
চোখ না খুললে কাপালিক সংস্কৃতে জিজ্ঞাসা করল, কে তুমি? ব্রাহ্মণ, জবাব দিল নবকুমার। অপেক্ষা করো। আবার ধ্যানে মগ্ন হয়ে গেল কাপালিক। দাঁড়িয়ে রইল নবকুমার। প্রায় আধপোহর কেটে গেল এভাবে। অবশেষে চোখ খুলল কাপালিক। ধীরে ধীরে উঠে দাঁড়িয়ে তাকালো নবকুমারের দিকে। আগের মতো সংস্কৃতে বলল, এসো আমার সাথে। একথা ঠিক, অন্য সময় হলে কখনো এর সঙ্গী হতো না নবকুমার। কিন্তু এখন ক্ষুধা তৃষ্ণায় প্রাণ অষ্টাগত, একটা আশ্রয়ের বড় প্রয়োজন। প্রভুর যা আজ্ঞা, বলল ও। কিন্তু আমি ক্ষুধা তৃষ্ণায় বড় কাতর। কোথায় গেলে খাওয়ার মতো কিছু পাবো বলবেন? আমার সাথে এসো, পাবে। কাপালিকের পেছন পেছন চলতে লাগলো নবকুমার। অনেকক্ষণ নিঃশব্দে হাঁটলো তারা। কেউ কারো সাথে কথা বলল না। অবশেষে একটা পণ্যকুটির সামনে এসে দাঁড়ালো দুজন। কাপালিক আগে ঢুকলো, নবকুমারকে ডাকলো ভেতরে। একটু ইতস্তত করে কুটিরে ঢুকলো নবকুমার। এক টুকরো কাঠের আগুন জ্বালালো কাপালিক। কি দিয়ে কি করে আগুন জ্বালানো হলো কিছুই বুঝতে পারল না নবকুমার। আগুনের মৃদু আলোয় দেখল পুরো কুটিরটায় কেয়া পাতা দিয়ে তৈরি। মাঝখানে কয়েকটা বাঘের চামড়া, এক পাশে এক কলস পানি আর কিছু ফলমূল। এছাড়া আর কিছু নেই কুটিরিতে। ফলমূল যা আছে আত্মসাৎ করতে পারো, বলল কাপালিক। কলসে পানি আছে, পান করো। বাঘের চামড়া হচ্ছে, ইচ্ছে হলে ঘুমিও, নির্বিঘ্নে থাকতে পারো। এখানে বাঘের ভয় করো না। পরে আবার আমার সাথে সাক্ষাৎ হবে। যে পর্যন্ত সাক্ষাৎ না হয় সে পর্যন্ত এই কুটির ছেড়ে কোথাও যেও না। চলে গেল কাপালিক। ফলগুলোর উপর ঝাঁপিয়ে পড়ল নবকুমার। গোগ্রাসে খেয়ে নিল সবটুকু। কলসের পানি একটু তিতকুটে স্বাদের হলেও ঢকঢক করে খেয়ে ফেলল অনেকখানি। এবার একটু স্বস্তি বোধ করছে সে। একটু পরেই বাঘের চামড়ায় শুয়ে ঘুমিয়ে পড়ল ও।